স্টার্ট রেকর্ডিং, ঠিক আছে, করে দিয়েছি স্টার্ট। তাহলে আমরা শুরু করব কি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। আমরা আজকে কনস্টিটিউশনের যে ইভলিউশন অফ কনস্টিটিউশনস পড়াচ্ছিলাম, দ্য ফার্স্ট ক্লাসে আমরা রেগুলেটিং অ্যাক্ট দেখেছি, পিটসের অ্যাক্ট দেখেছি, আর চার্টার অ্যাক্ট দেখেছি, তিনটে। এর পরের যে অ্যাক্টগুলো দেখব, সেই অ্যাক্টগুলো কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ইভলিউশন অফ কনস্টিটিউশনের যে চ্যাপ্টার, সে সিলেবাস, সেটা কমপ্লিট করব, ঠিক আছে। নেক্সট এটা হবে এখান থেকে, আজকে যে ক্লাস শুরু করছি এই ক্লাসে অ্যাকচুয়ালি আমরা করব কি না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 লিখে নাও। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, হ্যাঁ, ইন্ডিয়া অ্যাক্ট, সরি, 1858। স্যার এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, ঠিক আছে। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এর আগে স্যার কি হয়েছিল না, 1857-এ স্যার 1857 সালে কি হয়েছিল, মহাবিদ্রোহ, ঠিক আছে। তো এর পরবর্তীকালেই এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টটা আসে, ঠিক আছে। ব্রিটিশ পার্লামেন্ট এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে অ্যান অ্যাক্ট অফ বেটার, অ্যান অ্যাক্ট অফ বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে একটা বিল আনে, ঠিক আছে, একটা অ্যাক্ট আনে। এই অ্যাক্টটার পরবর্তীকালে অফিসিয়াল নেম হয় দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এবং এই অ্যাক্টটা পাস্ট হয়েছিল আগস্ট 1858 আগস্টে, আর এই অ্যাক্টটা ইমপ্লিমেন্ট হয়েছিল 1 নভেম্বর 1858। ক্লিয়ার স্যার? এটা মেন পার্ট। তাহলে এখান থেকে আমরা দেখব যে ব্রিটিশ গভর্নমেন্ট এই গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট যেটাকে আমরা ব্রিটিশ পার্লামেন্ট বলবো, সেই ব্রিটিশ পার্লামেন্ট ইন্ডিয়ার জন্য একটা নতুন অ্যাক্ট নিয়ে আসে সিপাহি বিদ্রোহের পর, ঠিক আছে, যেটাকে মহাবিদ্রোহ বলি। আর মহাবিদ্রোহেতে দেখা যায় যে ইন্ডিয়াতে একটা অচলাবস্থা তৈরি হয়। এই অচলাবস্থা কিভাবে না, বিদ্রোহী ওঠে ইন্ডিয়াতে, বিভিন্ন কোম্পানির যে শাসন চলছিল সঙ্গে সঙ্গে ব্রিটিশ সরকারের, তার উপরে একটা বিরাট বিদ্রোহ চলে। এই বিদ্রোহকে দমন করা এবং নতুনভাবে কোম্পানির থেকে পুরো শাসনকে ব্রিটিশ সরকার নিজের কাছে নিয়ে আসা, এই দুটোর ওপরে দাঁড়িয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এই অ্যাক্টটা প্রথম ব্রিটিশ পার্লামেন্ট নিয়ে আসে, ঠিক আছে, লেখো। এই ব্রিটিশ পার্লামেন্ট প্রথমে এই অ্যাক্টটা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে একটা নামে নিয়ে আসে, অ্যান অ্যাক্ট অফ বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই নাম দিয়ে নিয়ে আসে, অ্যান অ্যাক্ট অফ বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার একটা বেটার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করার জন্য এই একটা নিয়ে আসে ব্রিটিশ পার্লামেন্ট, এটা এই অ্যাক্টটাকে নিয়ে আসে। কিন্তু পরবর্তীকালে এই অ্যাক্টটার একটা অফিসিয়াল নেম হয়, অফিসিয়াল নেম। এই অফিসিয়াল নেমের নাম কি না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কত, 1858। এটা অফিসিয়াল নেম। তাহলে ব্রিটিশ পার্লামেন্ট ফার্স্ট কি করে না, গভর্নমেন্ট এই অ্যাক্টটাকে কি নামে নিয়ে আসে, অ্যান অ্যাক্ট অফ বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেন পরবর্তীকালে এর অফিসিয়াল নেম হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এই অ্যাক্টটা পাস হয়েছিল কত সালে, পাস্ট হয়েছিল স্যার আগস্ট 1858, and implement
ইমপ্লিমেন্টেড হয়েছিল স্যার 1 নভেম্বর 1858। ঠিক আছে স্যার, এইটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এর ফার্স্ট ইন্ট্রোডাকশন। তাহলে ফার্স্ট কি জিনিস না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, এটা ব্রিটিশ পার্লামেন্ট এই অ্যাক্টটাকে অ্যান অ্যাক্ট অফ বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে চালনা করা হয়। পরবর্তীকালে এই অ্যাক্টটা অফিসিয়াল নেম এর তৈরি হয়, তার নাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, এবং এই অ্যাক্টটি পাস্ট হয়েছিল বাই ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট, আগস্ট 1858 অ্যান্ড ইমপ্লিমেন্টেড, এটার ইমপ্লিমেন্ট হয় 1 নভেম্বর 1858-এ। এর মানেটা কি স্যার? এর অ্যাকচুয়ালি প্রভিশন কি ছিল? এই অ্যাক্টের প্রভিশন কি ছিল? এই অ্যাক্টের প্রভিশন ছিল টোটাল যে কোম্পানির রুলস চলছিল সেই কোম্পানির রুলসকে এন্ড করে দেওয়া। তাহলে অ্যাকচুয়াল তোমাকে যদি কোশ্চেন হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এর মেন মোটিভ, মেন প্রভিশন কি ছিল না, কোম্পানির রুলসকে পুরোপুরিভাবে এখানে খতম করা হবে। আর পুরো এই দায়িত্ব, দ্য রুলস অফ কোম্পানি ওয়াজ শিফটেড, ওয়াজ রিপ্লেসড বাই দ্য রুল অফ ব্রিটিশ ক্রাউন। বাটা বোঝা গেছে? তাহলে এর প্রভিশন কি ছিল? প্রভিশনটা লিখো, দ্য রুল অফ কোম্পানি was replaced by the rule of the crown। এটা ছিল স্যার মেন প্রভিশন। তাহলে তোমাকে কোশ্চেন সেটা হবে যে স্যার এই ব্রিটিশ পার্লামেন্টের ফার্স্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এর অ্যাকচুয়ালি মেন ইন্ট্রোডাকশনস কি না, ব্রিটিশ পার্লামেন্ট অ্যান্ড অ্যাক্ট অফ বেটার অ্যাক্ট অফ ইন্ডিয়া নামে একটা রেজলিউশনস আনে। এটার পরবর্তীকালে অফিসিয়াল নেম হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, এবং এই অ্যাক্টটা পাস্ট হয় আগস্ট 1858-এ এবং ইমপ্লিমেন্টেড হয় 1 নভেম্বর 1858। এর মেন প্রভিশন বা মোটিভস কি ছিল এই এই অ্যাক্টটাকে নিয়ে আসা? এই অ্যাক্টটাকে নিয়ে আসার মেন মোটিভ ছিল যে এরপর থেকে এই অ্যাক্টটাকে আনা হয়, দ্য রুলস অফ কোম্পানি ওয়াজ রিপ্লেসড বাই দ্য রুল অফ ক্রাউন। মানে এই যে কোম্পানির রুলসটা চলছিল, এই কোম্পানির রুলসটাকে টোটালভাবে রিপ্লেসড করে দেওয়া হয় কার উপরে? দ্য ক্রাউনের ওপর। ঠিক আছে, কোম্পানির রুলসটাকে রিপ্লেসড করা হয় কিসের ওপর? ক্রাউনের ওপর। ব্যাপারটা বোঝা গেছে স্যার? এইটা ছিল এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এর মেন প্রভিশন। ক্লিয়ার? এবার এই অ্যাক্টটার সাথে সাথে আমরা আস্তে আস্তে দেখব যে এটার সঙ্গে সঙ্গে কি চলছিল। নেক্সট আমরা যদি দেখি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এর এখানে এই অ্যাক্টটাকে বোঝার আগে আমাকে আগে পিটসের অ্যাক্টে চলে যেতে হবে। তাহলে এটা তো মেন ইন্ট্রোডাকশনস পার্ট ছিল। এর এই অ্যাক্টটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 কে বোঝার আগে পিটসের অ্যাক্ট। স্যার আমরা পিটসের অ্যাক্ট দেখব একটু। পিটস অ্যাক্টে স্যার, পিটস অ্যাক্টে কি ছিল স্যার? পিটস অ্যাক্টে একটা ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম চলছিল। ঠিক আছে, তাই কি না স্যার? এখানে পিটস অ্যাক্টে ডুয়াল গভর্নমেন্ট পলিসি চলছিল। এই ডুয়েল গভর্নমেন্ট যে পলিসি ছিল তার দুটো ছিল, একটা হচ্ছে কি কমার্শিয়াল আর একটা পলিটিক্যাল, তাই কি না? এই ডুয়েল গভর্নমেন্ট পলিসি কি ছিল না, একটা কমার্শিয়াল ছিল আর একটা ছিল স্যার পলিটিক্যাল। আচ্ছা স্যার, কমার্শিয়ালকে কে দায়িত্ব নিত? দ্য কোর্ট অফ ডাইরেক্টর। কমার্শিয়ালের দায়িত্ব ছিল স্যার কোর্ট অফ ডাইরেক্টর। আর পলিটিক্যালের দায়িত্ব কে নিত? বোর্ড অফ কন্ডাক্টর, কন্ট্রোলার, সরি। বোর্ড অফ কন্ট্রোলার। স্যার এই যে দায়িত্ব নিয়েছিল, যেটা স্যার পলিটিক্যাল দায়িত্ব ছিল কে না, পলিটিক্যাল দায়িত্ব ছিল বোর্ড অফ কন্ট্রোলার, আর কমার্শিয়াল দায়িত্ব ছিল কোর্ট অফ ডাইরেক্টর। এটা ছিল স্যার কিসের? পিটসের ডুয়েল গভর্নমেন্ট পলিসি।
পিটসের একটা চালু হয় কত বলো? 1784, পিটসের অ্যাক্ট 1784। এতে ডুয়েল গভর্নমেন্ট পলিসি এস্টাবলিশড হয়েছিল। এই ডুয়েল গভর্নমেন্ট পলিসির মেন মোটিভ ছিল, মেন প্রভিশন ছিল যে কমার্শিয়াল ক্ষেত্রে এই কোর্ট অফ ডাইরেক্টরের কাছে থাকবে, যে কোম্পানি যে কমার্শিয়াল যে পলিসিসগুলো ছিল সেগুলো দেখাশোনা করবে কোর্ট অফ ডাইরেক্টর, অ্যান্ড পলিটিক্যাল যে পলিসিসগুলো ছিল সেগুলো দেখাশোনা করবে বোর্ড অফ কন্ডাক্টর। এই পুরো সিস্টেমটা চলছিল কিন্তু এতদিন, ঠিক আছে? এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-এ এই পুরো সিস্টেমটাকে স্যার বাতিল করে দেওয়া হয়, ঠিক আছে? আর এখানে নিয়ে আসা মানে এই দুটো সিস্টেম একসঙ্গে চলছিল, ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম, এইটাকে বাতিল করে দিয়ে নিয়ে আসা হয় দ্য সেক্রেটারি অফ স্টেট। এই পদটাকে বাতিল করা হয়। ডুয়েল গভর্নমেন্ট সিস্টেমের এই যে কমার্শিয়ালের ক্ষেত্রে কোর্ট অফ ডাইরেক্টর অ্যান্ড পলিটিক্যাল বোর্ড অফ কন্ডাক্টর চালাবে, এই পুরো সিস্টেমটাকে বাতিল করে দেওয়া হয়। আর এখানে এই পুরো সিস্টেমটাকে বাতিল করে দিয়ে এখানে চালনা করা হয় কি না, সেক্রেটারি অফ স্টেট এটাকে তৈরি করা হয়। সেক্রেটারি অফ স্টেট তৈরি করা হয়, একটা পদ তৈরি করা হয়, তার নাম কি হয়? সেক্রেটারি অফ স্টেট। এই সিস্টেমটাকে বাতিল করে দেওয়া হয়, মানে এখানে কোর্ট অফ ডাইরেক্টর আর বোর্ড অফ কন্ট্রোলারকে খতম করে দেওয়া হয়েছে। তা কোর্ট অফ ডাইরেক্টর আর বোর্ড অফ কন্ট্রোলারের পুরো এটাকে শেষ করে দিয়ে একটা নতুন পদ তৈরি হলো যার নাম দ্য সেক্রেটারি অফ স্টেট। এ কোথায় কোথায় বসে থাকবে? এ ব্রিটেনে বসে থাকবে। ব্রিটেনে বসে ইন্ডিয়া যে পুরো পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেটাকে দেখাশোনা করবে, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলো দেখাশোনা করবে। এই দ্য সেক্রেটারি অফ স্টেট, এটা সম্বন্ধে যদি আমরা জানি, এই সেক্রেটারি অফ স্টেট কোথা থেকে কিভাবে নমিনেটেড হতো না, এ হতো ব্রিটিশ পার্লামেন্টের একজন ক্যাবিনেট মিনিস্টার। তাহলে সেক্রেটারি অফ স্টেট কে হতো না, একজন ক্যাবিনেট মিনিস্টার হতো, ক্যাবিনেট মিনিস্টার। এই ক্যাবিনেট মিনিস্টার কে ছিলেন না, ব্রিটিশ পার্লামেন্টের একজন ক্যাবিনেট মিনিস্টার ইনি। তাহলে দ্য সেক্রেটারি অফ স্টেটকে বাছাই করা হতো কোথা থেকে না, ব্রিটিশ পার্লামেন্ট যে ছিল সেই ব্রিটিশ পার্লামেন্টের একজন ক্যাবিনেট মিনিস্টারকে এই সেক্রেটারি অফ স্টেট হিসেবে রিপ্রেজেন্ট করা হতো, এই পদেতে আনা হতো। তাহলে এই ক্যাবিনেট মিনিস্টার যিনি হতেন, ইনি কি থাকতেন, ইনি পুরোপুরিভাবে, আচ্ছা যেহেতু ব্রিটিশ পার্লামেন্টের ক্যাবিনেট মিনিস্টার, তাহলে এনার পুরোপুরিভাবে এনাকে দায়িত্বশীল হয়ে থাকতে হতো কার উপরে? ব্রিটিশ পার্লামেন্টের উপর, আনুগত্য স্বীকার করতে হতো ব্রিটিশ পার্লামেন্টের কাছে। তাহলে এই পুরোপুরিভাবে এর দায়িত্ব রেসপন্সিবল থাকতো কার কাছে না, এই দ্য সেক্রেটারি অফ স্টেট টোটালি রেসপন্সিবল থাকতো কার উপরে? ব্রিটিশ পার্লামেন্টের উপর। তাহলে লেখো the secretary of state was completely responsible to British Parliament, ঠিক আছে? তাহলে এই টোটাল রেসপন্সিবল কার উপরে থাকতো না, ব্রিটিশ পার্লামেন্টের উপর। তাহলে প্রথম হচ্ছে, ভালো করে বোঝো, সেক্রেটারি অফ স্টেট, আমাকে পিটসের অ্যাক্ট 1784 ডুয়েল গভর্নমেন্ট পলিসিস, এখানে কমার্শিয়াল গভর্নমেন্ট অফ কোর্ট অফ ডাইরেক্টর অ্যান্ড পলিটিক্যালের ক্ষেত্রে বোর্ড অফ কন্ডাক্টর, এটাকে পুরো নাকচ করে দেওয়া হয়। এটাকে নাকচ করে দিয়ে এই জায়গায় একটা নতুন পদ তৈরি করা হয়, তার নাম দ্য সেক্রেটারি অফ স্টেট। এই সেক্রেটারি অফ স্টেট কি হতো, কে হতো না, একজন ব্রিটিশ পার্লামেন্টের ক্যাবিনেট মিনিস্টার। এই ক্যাবিনেট মিনিস্টার যিনি হতেন, তাহলে এনাকে পুরোপুরিভাবে কার প্রতি রেসপন্সিবল থাকতে হতো না, ব্রিটিশ পার্লামেন্টের ওপর। আর এনাকে অ্যাসিস্ট করার জন্য একজন নিয়োগ করা হতো, মানে হি ওয়াজ অ্যাসিস্টেড বাই ইন্ডিয়ান কাউন্সিল হ্যাভিং 15 মেম্বার্স। লিখে রাখো, he was assisted by Indian Council having 15
মেম্বার্স। ভালো করে বোঝো, এই সেক্রেটারি অফ স্টেটের কাছে কতজন থাকতো? একটা ইন্ডিয়ান কাউন্সিল থাকতো, যেখানে কতজন মেম্বার হতো? 15 মেম্বার্স। এই 15 মেম্বার্স এনাকে সাহায্য করতো ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্সকে দেখাশোনা করার জন্য। ঠিক আছে? তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এর মেন কিছু দেখলাম আমরা, ইন্ট্রোডাকশন পার্ট দেখেছি, এন্ড দেন তারপরে হচ্ছে যে পিটসের অ্যাক্ট থেকে আমরা শুরু করেছি না। পিটসের অ্যাক্টে 1784 এর ডুয়েল গভর্নমেন্ট যে পলিসি ছিল তাতে কমার্শিয়াল অ্যাফেয়ার্সের উপর ছিল অ্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্স। কমার্শিয়াল অ্যাফেয়ার্সে সাহায্য করতো কে? চালাতো কে? কোর্ট অফ ডাইরেক্টর। অ্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্সে কে দেখাশোনা করতো? বোর্ড অফ কন্ট্রোলার। এই পুরো সিস্টেমকে বাদ দিয়ে দেওয়া হলো, মানে কোর্ট অফ ডাইরেক্টরস অ্যান্ড বোর্ড অফ কন্ট্রোলার আউট এরপর থেকে। এখানে নতুন একজন পদ তৈরি করা হলো, দ্য সেক্রেটারি অফ স্টেট। এই সেক্রেটারি অফ স্টেট কে হতেন না? ইনি হতেন একজন ব্রিটিশ পার্লামেন্টের ক্যাবিনেট মিনিস্টার। এই ক্যাবিনেট মিনিস্টার ইনি, এবং ইনি তাহলে পুরোপুরিভাবে রেসপন্সিবল থাকতো কার উপরে না? হি ওয়াজ টোটালি রেসপন্সিবল, কমপ্লিটলি রেসপন্সিবল টু ব্রিটিশ পার্লামেন্ট। তার কারণ হচ্ছে কারণ ইনি ব্রিটিশ পার্লামেন্টের একজন ক্যাবিনেট মিনিস্টার থাকতেন। আর এইভাবেই আস্তে আস্তে কোম্পানি কি আছে না পুরো টোটালি ব্রিটিশ পার্লামেন্টের সঙ্গে লিঙ্ক করাচ্ছেন। এবং এই সেক্রেটারিকে হেল্প করার জন্য একজন 15 জন মেম্বার্সের ইন্ডিয়ান কাউন্সিল তৈরি করা হয়েছিল। তাহলে হি ওয়াজ অ্যাসিস্টেড বাই ইন্ডিয়ান কাউন্সিল হ্যাভিং 15 মেম্বার্স। তাহলে কতজন মেম্বার্স ছিলেন? মানে এনাকে সাহায্য করার জন্য একজন ইন্ডিয়ান কাউন্সিল তৈরি করা হয়েছিল। এই ইন্ডিয়ান কাউন্সিলে 15 জন মেম্বার্স ছিলেন। ক্লিয়ার এখান পর্যন্ত স্যার? নেক্সট আমরা দেখব যে এই টোটাল জিনিসে আমরা এখান থেকে দেখব যে এই যে আমাদের যে টোটাল সিস্টেম তৈরি হলো, তাহলে দ্য সেক্রেটারি অফ স্টেট, দ্য সেক্রেটারি অফ স্টেট, এই সেক্রেটারি অফ স্টেটকে অ্যাকচুয়ালি হেল্প করার জন্য, ফর হেল্পিং কিসের ওপর? অ্যাডমিনিস্ট্রেটিভ বে হেল্প করার জন্য কে থাকতো না? একটা ইন্ডিয়ান কাউন্সিল ছিল। ইন্ডিয়ান কাউন্সিল ছিল, এতে কতজন মেম্বার্স ছিল? 15 মেম্বার্স। এতে 15 মেম্বার্স ছিল। তাহলে দ্য সেক্রেটারি অফ স্টেট ছিল, এরাকে হেল্প করার জন্য 15 মেম্বার্স ছিল। এটা তো ঠিক আছে স্যার। আর ইনি কোথায় বসে থাকবেন? কোথায় বসে থাকবেন? ব্রিটেনে। ইনি কিন্তু ইন্ডিয়ায় থাকবে না, ব্রিটেনে থাকবে। আচ্ছা, তো ইন্ডিয়াতে তো কোর্ট অফ এবার তাহলে ইন্ডিয়াতে কাউকে রিপ্রেজেন্ট করা দরকার ছিল। তা ইন্ডিয়াতে কে ছিল তখন? দ্য গভর্নর জেনারেল। তাহলে ব্যাপারটা ইনি ছিলেন কোথায়? ব্রিটেনে। তাহলে ইনি কোথায় ছিলেন? ব্রিটেনে। ইনি ব্রিটেনে বসে থাকতেন। আর ইন্ডিয়াতে কে থাকতো? গভর্নর জেনারেল। এই গভর্নর যে জেনারেল ছিলেন ইনি রেসপন্স করতেন। আর এই রেসপন্স মানে ইন্ডিয়াতে থেকে গভর্নর জেনারেলের মাধ্যমে দ্য সেক্রেটারি অফ স্টেট টোটাল ইন্ডিয়ার পলিটিক্যাল অ্যাফেয়ার্স চালাতেন আর অ্যাডমিনিস্ট্রেটিভ। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই গভর্নর জেনারেলকে আউট করে দেওয়া হবে এই অ্যাক্টের মাধ্যমে। তাহলে গভর্নর জেনারেলের যে পদটা ছিল সেই পদটায় নতুন একজনকে নিয়ে আসা হবে যার নাম ভাইসরয়। তাহলে ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমাদের এইখান থেকে দেখা যায় দ্য সেক্রেটারি অফ স্টেট আর ইন্ডিয়াতে কে থাকবে না? ইন্ডিয়াতে থাকবে দ্য গভর্নর জেনারেল। এই গভর্নর জেনারেলে এই অ্যাক্টের মাধ্যমে ওয়াজ মেড, ঠিক আছে? তো এই অ্যাক্টের মাধ্যমে কি হবে না নতুন একজনকে নিয়ে আসা হবে, এখানে আর একজনকে নিয়ে আসা হয়। যে পদটা তৈরি করা হয় তার নাম ভাইসরয়। তাহলে এনার জন্য একটা নতুন পদ তৈরি করা হলো এই ইন্ডিয়ান অ্যাক্ট 1858 এর মাধ্যমে। যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এর মাধ্যমে ব্রিটেনে একজন থাকবে, ব্রিটেনের সেক্রেটারি অফ স্টেট থাকবে, আর ইন্ডিয়াতে একজন আগে ছিল গভর্নর জেনারেল। কিন্তু নতুন এই অ্যাক্টের মাধ্যমে ভাইসরয়ের একটা পদ তৈরি করে দেওয়া হয়। তাহলে দুটো পদ একসঙ্গে থাকলে তো সমস্যা হবে স্যার, তাই কি না? দুটো পদ যদি গভর্নর জেনারেলও থাকছে আবার ভাইসরয় থাকছে, তাহলে দুটো পদ যদি
দুটো আলাদা আলাদা পদ থাকে, তাহলে দুটোর মধ্যে একটা সমস্যা হবে। তখন কি করা হলো, যে গভর্নর যে জেনারেল হবে যে পদে থাকবেন, আর ভাইসরয় যে পদে থাকবে, আর পুরোপুরিভাবে গভর্নর জেনারেলকে শিফট করা হয়নি এই অ্যাক্টের মাধ্যমে, আস্তে আস্তে এটাকে শিফট করা হয়েছে। তাহলে গভর্নর জেনারেল এবং ভাইসরয়ের যে পদটা থাকবে একে তুলে, মানে প্রথমেই একে তুলে দেওয়া হয়নি পদটাকে, তো তার সঙ্গে সঙ্গে ভাইসরয় পদ তৈরি করে দেয়। কিন্তু একজন ভাইসরয় একটা গভর্নর জেনারেল যদি দুটো আলাদা আলাদা ব্যক্তি হয় তাহলে সমস্যা হবে, আর যদি দুটো একই ব্যক্তিতে পরিণত করা হয়, মানে যিনি গভর্নর জেনারেল হবেন তিনিই ভাইসরয় হবেন, তাহলে তো নো প্রবলেম স্যার। তো এখানে করা হলো যে একটা ব্যক্তিকেই রাখা হোক যে যে গভর্নর জেনারেলের পদও সামলাবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ভাইসরয়েরও পদ সামলাবে। আর সেই ব্যক্তিটির নাম হচ্ছে, যে ফার্স্ট সেই ব্যক্তির নাম হচ্ছে কে, লর্ড ক্যানিং। দাদা লর্ড ক্যানিং was the first viceroy. Lord Canning was the first viceroy of India. তাহলে ইন্ডিয়ার প্রথম ভাইসরয়ের নাম কি, লর্ড ক্যানিং। ইনি কে, লর্ড ক্যানিং, ইনি হচ্ছে লর্ড ক্যানিং। তার মানে তোমাকে এখান থেকে একটা কোশ্চেন করতে, যে ইন্ডিয়ার শেষ গভর্নর জেনারেলের নাম কি, কারণ উনি তো গভর্নর জেনারেলের পদ সামলাচ্ছিলেন, আর সঙ্গে সঙ্গে ভাইসরয় উনিই হবেন। এবং আস্তে আস্তে কি হয়, এই গভর্নর জেনারেলের পদটা আস্তে আস্তে শিফট হয়ে ভাইসরয়ে চলে আসে। কিন্তু প্রথমেই গভর্নর জেনারেলের পদটাকে আউট করে দেওয়া হয়নি, ডাইরেক্ট ভাইসরয়কে ঢুকে দেন না। গভর্নর জেনারেলের পদ থাকতে থাকতেই ভাইসরয়ের একটা পদ তৈরি করা হয় এবং একজন ব্যক্তিকে রিকমেন্ড করা হয় যে ওখানে গভর্নর জেনারেলের পদ এবং ভাইসরয়ের পদ একই সঙ্গে সামলাবে। এবং পরবর্তী ইনি এইরকম একজন ব্যক্তির নাম ছিল লর্ড ক্যানিং। ইনি পরবর্তীকালে, দ্য লর্ড ক্যানিং ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। ক্লিয়ার? নেক্সট, এরপরে আমরা দেখব যে গভর্নর জেনারেলের আমরা ব্যাপারটা বুঝলাম, আর লর্ড ক্যানিং ইনি অ্যাজ এ এজেন্ট হিসেবে কাজ করতেন। ঠিক আছে? তাহলে দ্য সেক্রেটারি অফ স্টেট, ইনি তো ব্রিটেনে বসে থাকতেন, আর ইন্ডিয়াতে কে সামলাতেন, ভাইসরয়। এই ভাইসরয় অ্যাজ এ এজেন্ট হিসেবে কাজ করতেন। তাহলে ভারতে একজন এজেন্ট হিসেবে ভাইসরয়কে কাজে লাগাতো কে, না দ্য সেক্রেটারি অফ স্টেট। এই এজেন্টটা একটা, এই ওয়ার্ডটা জেনে রাখো, কারণ এরপরে এই এজেন্সি ওয়ার্ক বলে একটা আসবে যেটা কাজ করবে আলাদাভাবে, আমরা অন্য এতে বলবো। ঠিক আছে? দ্য সেক্রেটারি অফ স্টেটের এজেন্ট হিসেবে ভাইসরয় কাজ করতো। ঠিক আছে? কিন্তু ভাইসরয়ের কাছে কি ছিল স্যার, ভাইসরয়ের কাছে তো এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, তো ভাইসরয় কাজ করতো আবার এক্সিকিউটিভ কাউন্সিল দ্বারা, সরি। এই এক্সিকিউটিভ কাউন্সিল দ্বারা, এই এক্সিকিউটিভ কাউন্সিলে কতজন মেম্বার ছিল স্যার, এক্সিকিউটিভ কাউন্সিলে কতজন মেম্বার ছিল, হ্যাঁ কতজন, 6 জন। এক্সিকিউটিভ কাউন্সিলে কতজন মেম্বার ছিল, 6 জন। ভালো করে বোঝো স্যার। তাহলে আমরা জানলাম কি না, দ্য সেক্রেটারি অফ স্টেট ব্রিটেনে থাকবে, যেখানে ছিল বোর্ড অফ কন্ট্রোলার অ্যান্ড দ্য কোর্ট অফ ডাইরেক্টরস। এই পদগুলোকে আউট করে দেওয়া হলো, সেই জায়গায় নতুন পদ নিয়ে চলে এলো দ্য সেক্রেটারি অফ স্টেট। এই সেক্রেটারি অফ স্টেট ইনি ব্রিটেনেই থাকবেন এবং ওনার অ্যাজ এ এজেন্ট হিসেবে ভাইসরয় একটা পদ তৈরি করলো, যিনি ভারতে থাকবেন। এর আগে ভাইসরয়ের আগে যে ছিলেন তার নাম কি ছিল, দ্য গভর্নর জেনারেল। এই গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় দুটোকে একই ব্যক্তি হিসেবে চালানো করতো। আস্তে আস্তে ভাইসরয় পদটা শিফট করবে গভর্নর জেনারেল থেকে। তো এই যে প্রথম ভাইসরয় হয়েছিলেন তার নাম লর্ড ক্যানিং, আর গভর্নর জেনারেল, দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, দ্যাট ইজ লর্ড ক্যানিং অ্যান্ড অলসো ভাইসরয়। এই ভাইসরয় এনার এখান থেকে এনাকে হেল্প করার জন্য আবার এক্সিকিউটিভ কাউন্সিল ছিল। এই এক্সিকিউটিভ কাউন্সিলে কতজন মেম্বার ছিলেন, 6 জন। এইটা গেল স্যার এই অ্যাক্টের মেন ফিচার্স, এই অ্যাক্টের মেন ফিচার্স এটা ছিল। কিন্তু এই অ্যাক্টের আর একটা ফিচার্স দেখব। ঠিক আছে? তো এবার দেখব স্যার এখানে একটা কুইন্স প্রোক্লেমেশন বলে একটা জিনিস হয়, যেটাকে বলে রানীর ঘোষণাপত্র, কুইন্স প্রোক্লেমেশন। ঠিক আছে? কুইন্স প্রোক্লেমেশন মানেটা কি,
রানীর ঘোষণাপত্র, ঠিক আছে, রানীর ঘোষণাপত্র আমরা শুনেছি না স্যার, রানীর ঘোষণাপত্র, এই কোশ্চেন্সটাই আসে 1 নভেম্বর 18 কত হবে, আমরা একটা পড়ছিলাম কি 58, সরি 1858, এই 1858 তার মানে মহাবিদ্রোহ হয়েছিল 57তে, এবং এই একটা পাস হয়েছিল কত সালে স্যার, এই একটা পাস হয়েছিল কত সালে, আগস্টে পাস হয়েছিল, আগস্ট 1858-এ, আর ঠিক নভেম্বরে ইমপ্লিমেন্টেশন হয়, ইমপ্লিমেন্টেড হয়েছিল কত সালে না 1 নভেম্বর, সাল নয় সরি ডেট, আর 1858-এ। তাহলে এই যে আমরা ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 দেখছিলাম, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858 এই অ্যাক্টটা পাস হয়েছিল আগস্টের 1858-এ, আর ইমপ্লিমেন্টেড হয় 1 নভেম্বর 1858। এই যে 1 নভেম্বর ইমপ্লিমেন্টেশন যে ডেটটা আছে, ইমপ্লিমেন্টেড যে ডেটটা আছে 1 নভেম্বর 1858, এই ডেটটায় এই ডেটটাতেই কিভাবে ইমপ্লিমেন্ট হয় সেটাই দেখো, এটাকেই বলে রানীর ঘোষণাপত্র। এই দিন থেকেই ভারতবর্ষে রানীর ঘোষণাপত্র যে ঘোষণা করা হয়েছিল, যে পত্রটা পাবলিশড হয়েছিল, সেই পাবলিশডের দিনটা থেকেই এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 চালু হয়, ব্যাপারটা বোঝা গেছে? আর সেই দিনটাকেই বলে রাষ্ট্রপতি। এটা কোথায় হয়েছিল, এটার প্লেসটা ছিল স্যার এলাহাবাদ, এর প্লেসটা কোথায় ছিল স্যার, এলাহাবাদ। এলাহাবাদে একটা দরবার বলে জায়গা, এলাহাবাদ দরবার, এলাহাবাদ দরবার দিনটা ছিল স্যার 1 নভেম্বর 1858। এদিন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং রানীর বিহাফে, রানী তো এখানে উপস্থিত হতে পারবে না, কিন্তু ইন্ডিয়াতে এই এজেন্ট হিসেবে কে কাজ করে, ভাইসরয় লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিং এই রানীর বিহাফে এই রানীর ঘোষণাপত্র পাবলিশ করে। এই ঘোষণাপত্র পাবলিশ করার আগে ব্রিটিশ যে ইন্ডিয়া ছিল, ব্রিটিশ ইন্ডিয়া মানে যেখানে যেখানে ব্রিটিশরা তাদের থাবা বসিয়েছিল, সেই ব্রিটিশ ইন্ডিয়া এবং যে যে রাজাগুলো ছিল, যে কিং, যে প্রভিন্সেস ছিল, রাজাদের যে প্রভিন্সেসগুলো ছিল, সেই রাজার যে প্রভিন্স, যেটা প্রিন্সলি ইন্ডিয়া বলা হয়। প্রিন্সলি ইন্ডিয়া মানে কি না, যেখানে যেখানে তখনও ব্রিটিশরা রাজত্ব করছিল, কিন্তু তখনও ইন্ডিয়াতে কিছু জায়গায় রাজত্ব চলছিল রাজাদের, প্রিন্সলি স্টেট যেটাকে বলে। এই প্রিন্সলি স্টেট এবং ব্রিটিশ ইন্ডিয়া এই দুটো জায়গার সমস্ত সদস্যদের, সমস্ত নমিনেটেড অ্যান্ড এক্সিকিউটিভ বডিতে যারা থাকে সবাইকে এই দরবারে ডাকা হয়, ঠিক আছে? এর মেন ব্যাপারটা কি না, এইখান থেকে কাকে কাকে ডাকে না, প্রিন্সলি স্টেটকে ডাকে, প্রিন্সলি স্টেট থেকে সবাইকে ডাকা হয় যারা যারা বিভিন্ন পদে আসীন ছিল, আর এখান থেকে ব্রিটিশ ইন্ডিয়ার সমস্ত জায়গাতে, ব্রিটিশ ইন্ডিয়া মানে যেখানে যেখানে ইন্ডিয়ার ব্রিটিশদের পুরোপুরিভাবে শাসন চলতো, এই দুটো জায়গার সমস্ত পাবলিক, ঠিক আছে, আর পাবলিক সেক্টরে যারা কাজ করতো, অফিসার্স, আর্মিতে যারা কাজ করতো, এদের সেনাবাহিনী, তারা সবাইকে ডাকা হয় এই এলাহাবাদ দরবারে। দিনটা ছিল 1 নভেম্বর 1858, এবং সবার মধ্যে একটা উৎসুক ছিল যে, এবং সবাই বুঝতে পেরেছিল এই 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 পুরো কুইন্স প্রোক্লেমেশনে এটা বলা হয় যে এবার থেকে যে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শাসন চালাচ্ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শাসন চালাচ্ছিল ইন্ডিয়াতে, এই পুরো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে শাসন শিফট হয়ে কার কাছে চলে যাবে, কুইন্স এলিজাবেথ। কার কাছে চলে যাবে না, ব্রিটিশ গভর্নমেন্টের কাছে চলে যাবে, ঠিক আছে? এরপরে পুরো শাসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরো শাসন কোথায়, কার কাছে চলে আসবে না, ব্রিটিশ গভর্নমেন্টের কাছে, মানে রানীর কাছে চলে আসবে, পুরো শিফটেড হয়ে যাবে। এই প্রোক্লেমেশনের মেন কথা ছিল এটাই। এটা কি কথা ছিল না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরো শাসন, দ্য রুলস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ রিপ্লেসড, কমপ্লিটলি রিপ্লেসড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। ক্লিয়ার? তাহলে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে পুরো চলে যাবে এরপর থেকে, এই প্রোক্লেমেশনে সেটাই বলা ছিল। তো ব্যাপারটা এবার এখানের মেন
জায়গাটা কি না, প্রোক্লেমেশনে তো এটা বলা হলো, তার মানে কি, যখন বলা হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার থেকে ভারতের যে টোটাল যে গভর্নমেন্ট যে চলবে সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর চালাচ্ছে না, অ্যাডমিনিস্ট্রেটিভ ফর্মে এবার পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পুরো দায়িত্ব কে নিয়ে নিচ্ছে, ব্রিটিশ গভর্নমেন্ট। আর ব্রিটিশ গভর্নমেন্টের কে ছিল মাথায় না, ব্রিটিশ ক্রাউন, রানী এলিজাবেথ, তার মানে রানী চালাবে, এই জন্য রানীর প্রোক্লেমেশন সেখানে ঘোষণা করা হয়। এবার তাতে কি হয় না, প্রিন্সলি স্টেট এবং ব্রিটিশ ইন্ডিয়া, প্রিন্সলি স্টেট আর ব্রিটিশ ইন্ডিয়া থেকে সবার মধ্যে একটা উৎসুক ছিল যে তাহলে প্রবলেমসটা কি, আমরা কি কোথায় যাব, মানে যারা আর্মিতে কাজ করছিল, প্রিন্সলি স্টেট থেকেও যারা আর্মিতে কাজ করছিল, ব্রিটিশ ইন্ডিয়া থেকেও কিছু মানুষ আর্মিতে, ইন্ডিয়ান যে এদের যে ব্রিটেনের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যে আর্মিটা ছিল সেই আর্মিতেও কিছু ভর্তি ছিল, এবং বিভিন্ন দপ্তরে কিছু কাজ করছিল, তাদের মাথায় হাত কি হলো না, ভাবলে যে যদি রানীর কাছে চলে যায় তাহলে আমাদের চাকরি কি হবে, সমস্যায় পড়ে যাবো তো আমরা, তোমরা তো রাজা রাজা যুদ্ধ করবে, আমাদের ক্ষতি, আমরা প্রজা, কোথায় যাব। সেই জন্য এই দরবারে এসে সবাই উপস্থিত হয় সেটা শোনার জন্য। এবার এখান থেকে এটা বলা হয় যে তার মানে এটা শোনার জন্য কেন আসে, যে আমাদের সার্ভিসগুলো তাহলে কোথায় যাবে, সাধারণ মানুষ, আমরা যদি রানীর কাছে চলে যাই, রানীর শাসনের অধীনে চলে যায়, এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছিল, এরপরে রানীর শাসনের অধীনে চলে যায়, তাহলে আমাদের কি হবে, আমাদের চাকরি বা আমাদের যা কিছু এক্সিকিউটিভ বডিতে কেউ ছিল বা কেউ কিছু আর্মিতে ছিল, আর্মির যে ফোর্সগুলো ছিল সেই তাতে ছিল, তো তাতে আমাদের কি হবে, সেই কি হবে থেকেই কোশ্চিন জানার জন্য এলাহাবাদ দরবারে এসে উপস্থিত হয়। আর ওই দিনে এই ঘোষণা হয় রানীর কুইন্স প্রোক্লেমেশন, 1 নভেম্বর 1858, এটাকে বলা হয় রানীর ঘোষণাপত্র। এই ডেটটা পরীক্ষায় আসে, রানীর ঘোষণাপত্র কোন ডেটে যাবে না, গভর্নমেন্ট সার্ভিসের এক্সামে, ঠিক আছে। এই ঘোষণাপত্রে কি বলা থাকে সেগুলো এবার আমি করব, ঠিক আছে। নেক্সট আমরা করব যে রানীর ঘোষণাপত্রে কি বলা ছিল। ফার্স্ট নাম্বার হচ্ছে রানীর ঘোষণাপত্রে কি বলা ছিল সেটা আমরা দেখব, যে কুইন্স প্রোক্লেমেশনে কি বলা ছিল, না আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দেখব। কুইন্স প্রোক্লেমেশনে কি বলা ছিল না, 1858-এ ফার্স্ট নাম্বার এটা বলা ছিল কুইন্স প্রোক্লেমেশনে, ঘোষণাপত্রে, যে অ্যানেক্সেশন ওয়াজ কমপ্লিটলি ডিস্ট্রয় করে, এন্ডেড করে দিল। অ্যানেক্সেশন মানে কি স্যার, অ্যানেক্সেশন ওয়াজ কমপ্লিটলি এন্ডেড। অ্যানেক্সেশন মানে কি স্যার, দখল করা কোনো জিনিস, কোনো রাষ্ট্র, কোনো, যেমন প্রিন্সলি স্টেট ছিল না, এখানে ছিল স্যার প্রিন্সলি স্টেট, এইগুলো কিছু কিছু জায়গা ছিল প্রিন্সলি স্টেট, আর এইটা ছিল ব্রিটিশ ইন্ডিয়া। ব্রিটিশ ইন্ডিয়া মানে ইন্ডিয়াতে যে জায়গাগুলো ব্রিটিশ সরকারের পুরোপুরিভাবে দখল ছিল সেটাকে বলে ব্রিটিশ ইন্ডিয়া। আর প্রিন্সলি স্টেট মানে যেখানে এখনো তখনও পর্যন্ত রাজারা তাদের কায়েম করেছিল। তো এই প্রিন্সলি স্টেট থেকে আর ব্রিটিশ ইন্ডিয়া থেকে এই আস্তে আস্তে কিছু কিছু দখল করে ব্রিটিশ ইন্ডিয়াকে ভাগ করছিল, আবার কিছু দখল করে নিচ্ছিল। এই যে দখল করতে করতে প্রিন্সলি স্টেটগুলোকে আস্তে আস্তে ব্রিটিশ ইন্ডিয়াতে ক্যাপচার করে নেয়, এই যে দখলগুলোকে বলা হয় অ্যানেক্সেশন। অ্যানেক্সেশন মানে হচ্ছে দখল করে নেওয়া। সেই দখলদারি যেটা চলছিল সেটা বিভিন্ন রকমের ভাবে, লর্ড ডালহৌসি তার মতো করে দখল করেছে, ঠিক আছে, সত্যবিলোপ নীতি দ্বারা, তার আগেও আমরা দখল করেছে দেখেছি বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে। সেই দখলটা আর এরপর থেকে ব্রিটেনের হাতে চলে যাও, রানীর হাতে এই শাসন পুরো চলে গেলে তাহলে আর কোনো দখল হবে না, মানে আমরা ব্রিটিশ সরকার আর কোনো প্রিন্সলি স্টেটকে নিজস্বভাবে দখল করবে না, বাট বোঝা গেছে। তো সেটাই ছিল, দ্য অ্যানেক্সেশন ওয়াজ কমপ্লিটলি এন্ডেড। annexation was completely ended। তাহলে পুরো দখল, অ্যানেক্সেশন, দখল করা জিনিসটাকে পুরো বন্ধ, যে ব্রিটিশ সরকার আর ইন্ডিয়ার কোনো প্রাদেশিক যে রাজ্য আছে, যে রাজাগুলো আছে তাদের দখলদারি করবে না, তাদেরকে আর দখল করবে না। অ্যানেক্সেশন পুরোপুরিভাবে কমপ্লিট হলো। দ্বিতীয় নাম্বার হচ্ছে অ্যানেক্স যদি কমপ্লিট হয়ে যায় এরপরে কি হলো না, এখানে যে ডিসক্রিমিনেশন অর নো ডিসক্রিমিনেশন চালু হয়ে গেল। আর একটা চালু করলো যে গভর্নমেন্ট সার্ভিস, যে যে ব্রিটিশ সরকারের অধীনে যে গভর্নমেন্ট সার্ভিসগুলো হতো সেই সার্ভিসে ইন্ডিয়ানসরা ঢুকতে পারবে কোনো রকমের কাস্ট ভেদাভেদ ছাড়া, কেবলমাত্র তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর বেস্ট করে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে নো ডিসক্রিমিনেশন no discrimination on the ground of government services। ব্যাপারটা বোঝা গেছে?
তাহলে কোনো রকম ডিসক্রিমিনেশন আউট করে দেওয়া হলো, তাহলে অ্যানেক্সেশন ওয়াজ স্টপড, পুরো অ্যানেক্সেশনকে বন্ধ করে দেওয়া হলো। আর দুই, নো ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ গভর্নমেন্ট সার্ভিস। ব্রিটিশ সরকারের অধীনে যে সরকারি চাকরিগুলো ছিল সেই চাকরিতে এবার থেকে কোনো রকমের বাধা, কোনো রকমের বাধা, বৈষম্যতা সেগুলো দূর হলো। সেটা কাস্ট থেকে আসতে পারে, সেটা সেক্স থেকে আসতে পারে, ঠিক আছে, লিঙ্গ থেকে আসতে পারে, তো সেই ডিসক্রিমিনেশনটা পুরো বন্ধ করে দেওয়া হলো। 3 নাম্বার, এখানে ব্রিটিশ সরকারের অধীনে যে আর্মিগুলো, সরি কোম্পানির অধীনে যে আর্মিগুলো কাজ করছিল, আর্মড ফোর্সেস কোথায় কাজ করছিল, যে এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্ম ফোর্সে কাজ করছিল না, এখানে ছিল কি না ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আর্ম ফোর্স কাজ করছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্ম ফোর্স টোটালি এবার কার কাছে চলে যাবে না, এটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা ছিল ব্রিটিশ গভর্নমেন্ট। তো এই ব্রিটিশ গভর্নমেন্টের কাছে আর্ম ফোর্সেস এবার চলে যাবে টোটাল, এদের চাকরি কোথাও আর খোয়াতে হবে না। তার মানে এটা বলা হলো যে যে কোম্পানি, যে আর্ম ফোর্সের যে এটা শিফটিং হয়েছিল ব্রিটিশ গভর্নমেন্টের কাছে, এটা কোনো এরকম কিছু ব্যাপার নয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এতদিন যেসব আর্মিরা কাজ করছিল, চাকরি করছিল, তাদের চাকরি আর যাবে না, তারা এবার থেকে ব্রিটিশ গভর্নমেন্টের অধীনে বা রানীর অধীনে চাকরি করতে পারবে, তার মানে তাদের চাকরি যাচ্ছে না, কথা যাচ্ছে। তো এইটা ছিল থার্ড পয়েন্ট। অ্যান্ড ফোর্থ পয়েন্টে যদি আমরা দেখি, তাহলে এখানে ছিল যে রিলিজিয়াসের ওপর কোনো রকমের কিছু বাধা ছিল না, ঠিক আছে। রিলিজিয়াসের ওপর যে বাধাগুলো আগে ছিল, যে ধর্মান্তরিত করতে, মানে ধর্মান্তরিত হিসেবে অনেক সময়, কারণ আমরা খ্রিস্টানদের ভারতবর্ষে ঢুকতে দেখেছি কোন অ্যাক্টের মাধ্যমে, চার্টার অ্যাক্টের মাধ্যমে। কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে খ্রিস্টান মিশনারিজরা ঢুকেছিল ভারতে? 1813। তো 1813 যে চার্টার অ্যাক্টের মাধ্যমে খ্রিস্টান মিশনারিদেরকে অ্যালাউ করে দিয়েছিল কি করার জন্য, খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য ইন্ডিয়াতে, সেই এই খ্রিস্টান মিশনারিরা কখনো কখনো এসে এখানে ধর্মান্তরিত করতে অনেক সময় বাধ্য করতো, সেই জিনিসগুলো আর থাকলো না, যে যার ধর্ম তাদের মতো করে পালন করতে পারবে, ঠিক আছে। এইখানেও রিলিজিয়াসের ওপর কোনো রকমের রিলিজিয়াস ফ্রিডম ওয়াজ গিভেন, লিখতে পারো। রিলিজিয়াস ফ্রিডম গিভেন। তো এই রিলিজিয়াস ফ্রিডমকে দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে অ্যাকচুয়ালি কি না, যে শিফটেড আর্ম ফোর্সগুলো শিফট হয়েছিল না কোথা থেকে, না ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে তোমার ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। আচ্ছা, নো ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ গভর্নমেন্ট সার্ভিসের ওপর পুরো ডিসক্রিমিনেশন উড়িয়ে দিয়েছিল। অ্যানেক্সেশন ওয়াজ কমপ্লিটলি এন্ডেড, এটা করেছিল, ঠিক আছে, এই রিলিজিয়াসের ওপর। এবং দুই হচ্ছে যে কোর্ট ছিল আমাদের সুপ্রিম কোর্টকে সবার জন্য খুলে দেওয়া হলো, ঠিক আছে, মানে সুপ্রিম কোর্টকে সবার জন্য খুলে দেওয়া হলো। সুপ্রিম কোর্টে যে আইন বা অ্যাক্টসগুলো ছিল সবার ওপর, সেই সুপ্রিম কোর্টের যে অ্যাক্টসগুলো সেগুলো লাগু হতে শুরু করবে। মানে এই সুপ্রিম কোর্ট কেবলমাত্র স্পেশাল কোনো ব্যক্তির জন্য রইল না, সবার জন্য সুপ্রিম কোর্ট থাকবে। আর সুপ্রিম কোর্ট সবার উপরে একইভাবে কোনো রকমের বাধাবিঘ্ন বা ডিসক্রিমিনেশন ছাড়াই সবার উপরে আইন লাগু করতে পারে ইকুয়ালি ভাবে, ঠিক আছে। তো অ্যানেক্সেশন ওয়াজ কমপ্লিট, নো ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ গভর্নমেন্ট সার্ভিস। কোম্পানির তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যে আর্ম ফোর্সগুলো কাজ করছিল তারা এবার থেকে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে কাজ করবে। অ্যান্ড রিলিজিয়াস ফ্রিডম গিভেন দিয়ে দেওয়া হয়েছিল, যে যার মতো করে রিলিজিয়াস ধর্ম ব্যবহার করতে পারে, ধর্মকে হচ্ছে ধর্মান্তরিত করাটা এখানে এরকমভাবে নাকচ করে দেওয়া হয় যে কোনো ধর্ম থেকে আরেকটা ধর্মে তাকে জোর করে ধর্মান্তরিত করা যাবে না, যে আর তার নিজস্ব ধর্ম অধিকার থাকবে। অ্যান্ড সুপ্রিম কোর্টকে সবার জন্য খুলে দেওয়া হলো। তো এইগুলো ছিল দ্য প্রোক্লেমেশনস, কার না কুইন্স প্রোক্লেমেশনস। এটা কত সালে ঘোষণা করা হয় না 1858 1 নভেম্বর। আর এই ডেটটা রানীর ঘোষণাপত্র হিসেবে আমরা ইতিহাসে পড়েছি। আর এটা এখন আমরা যেটা ক্লাস করছি সেটা হচ্ছে কিসের ক্লাস, কনস্টিটিউশনস কিভাবে আমরা অ্যাডপ্ট করেছি, ঠিক আছে, ইভলিউশন। তো ইভলিউশনের আস্তে আস্তে এইখান থেকেই আস্তে আস্তে পুরো কোম্পানির পুরো রুলস শিফট করে যায় কার কাছে, ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। তাহলে এইখান থেকে টোটালি ব্রিটিশ গভর্নমেন্ট কোম্পানির থেকে টোটাল ইন্ডিয়ার যে দায়িত্ব, পলিটিক্যাল অ্যান্ড
কমার্শিয়ালটা আর এখানে ছিল না, কমার্শিয়াল আউট হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনের উপর যে দায়িত্ব ছিল আর পলিটিক্যাল যে দায়িত্ব সেটা পুরোপুরি ব্রিটিশ ক্রাউন নিয়ে নেয়, ঠিক আছে, এই অ্যাক্টের মতো। এই অ্যাক্ট খতম। নেক্সট আমরা শুরু করব। এরপরে তাহলে আমরা ফার্স্ট আমরা যে আজকের ক্লাসে ফার্স্ট যে একটা পড়লাম সেটা হচ্ছে কত কি না 1858-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এরপর আর একটা অ্যাক্ট আছে স্যার, খুব সুন্দর, সেটার নাম মার্লে মেন্টো, ঠিক আছে, মার্লে মেন্টো রিফর্ম, এটাকে বলা হয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ঠিক আছে। তো মার্লে মেন্টো রিফর্ম, মার্লে মিন্টো রিফর্মস, এই মার্লে মিন্টো রিফর্মস এটাকে আরেকটা ভাষায় বলা হয় দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, কত 1909, মানে 1909। তাহলে মার্লে মিন্টো রিফর্ম 1909, আর এইটাকেই আরেকটা ভাবে বলা যায় দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। মার্লে মিন্টো রিফর্মস কত সালে হয়েছিল? 1909। এই মার্লে মিন্টো রিফর্মসে মানে আফটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের পর একটা অ্যাক্ট আছে, একটা রিফর্মস আছে, মার্লে মিন্টো রিফর্মস, এটাকে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টও বলা হয় 1909। এইখানে কিছু চেঞ্জ দেখতে পাই, যেখানে ব্রিটিশ গভর্নমেন্ট তার নিজের পলিটিক্যাল এনভায়রনমেন্টে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এনভায়রনমেন্টে নিজের কিছু জিনিস চেঞ্জ করে। পলিটিক্যাল স্যার কোম্পানির শাসন তো গেছে, এবার নিজের কিছু পুরো শাসন বিস্তার করার জন্য তার কিছু কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ফর্মস তৈরি করা হয়, রিফর্ম তৈরি করা হয়, সেটা এখান থেকে এইভাবেই আস্তে আস্তে আমরা এগোবো এবং করতে গিয়ে টোটাল ইন্ডিয়ান কনস্টিটিউশনসের যে এভলিউশন এইভাবেই তৈরি হয়েছিল। তো ফার্স্ট আমরা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 দেখব। এখানে এই 1909-এর আগে আমাদের এখানে একটা ঘটনা ঘটে, সেটাকে আমরা দুটো ঘটনা ঘটে, এটা আমরা একটু দেখে নেব। ফার্স্ট হচ্ছে কি না ঘটনা 1909 যেহেতু ঘটেছে, আর সেকেন্ড এই দুটো ঘটনার মাঝখানে 1909 আসবে। একটা হচ্ছে এখানে 1906-এ 1906 সালে দুটো ঘটনা ঘটে, সেই ঘটনা এখানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেটা আমাকে একটু দেখব। একটা কি না ফেডারেল যে পার্টি ছিল, ঠিক আছে, ফেডারেল পার্টি বলে একটা পার্টি ছিল, সরি এটাকে লিবারেল পার্টি বলে, ফেডারেল নয়, লিবারেল পার্টি। ব্রিটিশ পার্লামেন্টের সেখানেও তো অনেক পার্টি থাকে, তো সেইখানে লিবারেল পার্টি বলে একটা পার্টি ছিল। এই লিবারেল পার্টি কেম টু পাওয়ার ইন ব্রিটিশ পার্লামেন্ট। তাহলে এবার দেখো, এতদিন পর্যন্ত স্যার ওখানে তো যে লিবারেল পার্টির এগেনস্টে যে পার্টি ছিল সে চালাচ্ছিল, হঠাৎ করে এই ঠিক এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের আগেই লিবারেল পার্টি ব্রিটিশ পার্লামেন্টে চলে আসে। যেমন আমাদের এখানে স্যার কংগ্রেস, বিজেপি যে পার্টিগুলো হয়, বিভিন্ন যে পার্টিগুলো হয়, তারা যে তার দায়িত্বে থাকে সেন্ট্রালে, তো এরা একে অপরের সঙ্গে লড়াই করে এবং একটা নিজস্ব ফর্মে থাকে, কখনো কেউ পদে থাকে, কখনো কেউ পদে থাকে না, আবার আসে 5 বছরের জন্য নির্বাচিত হয়, আবার চলে যায়। তো সেই রকমই ব্রিটিশ পার্লামেন্টেও একটা পার্টি উঠে আসে যার পুরো দায়িত্ব নিয়ে নেয়, তার নাম লিবারেল পার্টি। এই লিবারেল পার্টি কেম টু পাওয়ার ইন ব্রিটিশ পার্লামেন্ট, এক নম্বর। এই আর 1906 সালে 1906-এ আর একটা নতুন ফর্ম তৈরি হয়, যেটা আমাদের ভারতে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে মুসলিম লীগ, 1906 সাল। তাহলে 1906 সালে মুসলিম লীগ ফর্মড হয়। এই দুটোর মধ্যে একটা মেন মোটিভস ছিল। তখন মুসলিম লীগের মধ্যে দুটো মেন যে ডিমান্ডস ছিল, মেজর ডিমান্ডস ছিল, একটা ডিমান্ড ছিল যে আমরা ইলেকটোরেট, যে সেপারেট ইলেকটোরেট, মানে আমরা ইলেকশনসকে আলাদা করে নেব নিজেদের মতো করে মেজরিটিতে। আর একটা ডিমান্ড ছিল না 2 ইন্ডিয়ানস ইন এক্সিকিউটিভ কাউন্সিল, যেটা ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, সেই এক্সিকিউটিভ কাউন্সিলে মিনিমাম 2 জন ব্যক্তি ইন্ডিয়ানস থাকতে হবে, একজন হবে মুসলিম আর একজন হবে যে কোনো কমিউনিটি থেকে তুমি নিতে পারো। তাহলে ব্যাপারটা হচ্ছে কি না এই যে মার্লে মিন্টো রিফর্মস দেখবো, তার আগে দুটো ঘটনা দেখবো। একটা ঘটনা কি ছিল না, ফার্স্ট ঘটনা ছিল, আমরা দেখবো যে ফার্স্ট ঘটনা ছিল কি না লিবারেল পার্টি
came to power in ব্রিটেন করতে পারো, ইন ব্রিটেন। আরেকটা হচ্ছে মুসলিম লীগ। মুসলিম লীগ was formed in 1906, 1906। তাহলে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। আর এই সময় দ্য লিবারেল পার্টি কেম টু পাওয়ার ইন ব্রিটেন। তার মানে 1909 সালের আগে এই দুটো ঘটনা ঘটে, যে দুটো ঘটনা 1909 সালের পার্লামেন্টারি রিফর্মসকে তৈরি করতে সাহায্য করে, যেটা ইন্ডিয়ান কাউন্সিলে। লিবারেল পার্টি যখনই ব্রিটেন এসে যায় তখন আমাদের ইন্ডিয়ানসরা এটা ভাবতে পারে এবার থেকে পলিটিক্যাল ফ্রিডম বেশি করে হবে। হয়তো হতেই পারে আগে যে চালাচ্ছিল ব্রিটেনকে, তার মানে লিবারেল পার্টি ব্রিটিশ গভর্নমেন্ট এবার ব্রিটিশ পার্লামেন্টে চলে এসছে, তার মানে এবার থেকে পলিটিক্যাল ফ্রিডম ইন্ডিয়ানসদের বেশি দেওয়া হতে পারে, এটা ভাবনা ছিল, এটা একটা। আর দ্বিতীয়, মুসলিম লীগ ওয়াজ ফর্মড ইন 1906, 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। আর এতে দুটো মেজর ডিমান্ডস ছিল। দ্য মুসলিম লীগ পুট ফোর্থ two major demands in front of British government. One is separate electorate and others is two Indians in executive viceroy's executive council. মানে ব্যাপারটা বোঝা গেছে স্যার? তো মুসলিম লীগের কাছে দুটো ডিমান্ডস ছিল। লেখো, এদের কাছে ছিল একটা, মুসলিম লীগের যে ডিমান্ডটা ছিল সেটা ছিল দ্য মুসলিম লীগ পুট ফোর্থ টু মেজর ডিমান্ড। The Muslim League major demands দুটো ডিমান্ড ছিল in front of British government. এই ডিমান্ডসগুলো কি ছিল? এই ডিমান্ডসগুলো, এক নম্বর ডিমান্ডস ছিল কি না, সেপারেট ইলেক্টোরেট, সেপারেট ইলেক্টোরেট। আর দু নম্বর ছিল না টু ইন্ডিয়ানস ইন ভাইসরয়স এক্সিকিউটিভ কাউন্সিল। তাহলে এই ডিমান্ডসগুলো, দ্য মুসলিম লীগ পুট ফোর্থ দ্য টু মেজর ডিমান্ডস ইন ফ্রন্ট অফ ব্রিটিশ গভর্নমেন্ট। ব্রিটিশ গভর্নমেন্টের কাছে দুটো মেজর ডিমান্ড রেখেছিল। এই ডিমান্ডগুলো কি কি ছিল? এক নম্বর হচ্ছে দ্য সেপারেট ইলেক্টোরেট, এক নম্বর হচ্ছে সেপারেট ইলেক্টোরেট, এরা চেয়েছিল আমাদের আলাদাভাবে নির্বাচন হবে। আর দুই বলেছিল যে টু ইন্ডিয়ানসকে রাখতে হবে ইন ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল তাতে দুজন ইন্ডিয়ানস থাকতে হবে, একজন তো হতেই হবে মুসলিম, আদার্স একজন যে কোনো কমিউনিটি থেকে আপনারা নিতে পারবেন। বোঝা গেছে? এটা ছিল মুসলিম লীগের দুটো ডিমান্ডসের মধ্যে একটা। এটা তোমার পার্লামেন্টও 1909-এ রিফর্মস হওয়ার কথা আগে। বোঝা গেছে স্যার? বুঝতে পেরেছো? ক্লিয়ার? নেক্সট আমি আসছি এবার যে আমাদের একটা ফার্স্ট ডিমান্ডসটাকে আমরা দেখব, যে ডিমান্ডসগুলো ছিল এই ডিমান্ডসের একটা দেখব, যে ফার্স্ট ডিমান্ডসটা কি ছিল? সেপারেট ইলেক্টোরেট, সেপারেট ইলেক্টোরেট। স্যার এই সেপারেট ইলেক্টোরেট মানেটা কি? এইখানে কতজন ব্যক্তি আছে স্যার? 6 জন ব্যক্তি আছে। 6 জন মধ্যে আমি রাখলাম স্যার এই 4 জন হচ্ছে মুসলিমস আর এই 2 জন হচ্ছে হিন্দুজ। তাহলে
এই এলাকায় এই জায়গায় মুসলিম কেবলমাত্র মেজরিটি যেহেতু আছে, তাহলে ভোটে যারা দাঁড়াবে তারা দুটো মুসলিমই দাঁড়াবে, অন্য কোনো কমিউনিটি যেমন শিখ বা হিন্দুস এরা দাঁড়াতে পারবে না। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে এইটাকেই বলা হয় সেপারেট ইলেকটোরেট, মানে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো, সেখান থেকে মুসলিমরা তাদের নির্বাচন করতে পারবে, তারা নির্বাচনে দাঁড়াতেও পারবে। ব্যাপারটা বোঝা গেছে? যদি এটা মেজরিটি থাকে কোনো এলাকার, এটাকে বলা হয় সেপারেট ইলেকটোরেট। আর 2 নাম্বার ছিল স্যার টু ইন্ডিয়ানস in Viceroy's এক্সিকিউটিভ কাউন্সিল। এই এক্সিকিউটিভ কাউন্সিল মানে আমরা ভাইসরয় দেখেছি স্যার, এই ভাইসরয়ের কটা কাউন্সিল ছিল স্যার? কাউন্সিল, একটা ইন্ডিয়ান কাউন্সিল ছিল, এই কাউন্সিলে কতজন মেম্বার ছিল? 6 জন মেম্বার ছিল। এই 6 জন মেম্বারের মধ্যে একজন, মিনিমাম 2 জন ওরা চেয়েছিল, এটা ডিমান্ডস ছিল, কিন্তু এটা পূরণ করেনি। পরবর্তীকালে আমি দেখছি, সেটা এখনো তো অ্যাক্টে ঢুকিয়েনি। এই 2 জন হতে হবে ইন্ডিয়ানস, আর এই 2 জন ইন্ডিয়ানসের মধ্যে একজন মুসলিম থেকে নিতে হবে, আর একজন কে থাকবে, একজন যে কোনো কমিউনিটি থেকে বিলং করতে পারে। এইটাই ছিল মুসলিম লীগের ডিমান্ডস। তাহলে যে দুটো ডিমান্ডস রাখা হয়েছিল, এই দুটো ডিমান্ডসের মধ্যে একটা ছিল মুসলিম লীগের সেপারেট ইলেকটোরেট, আর 2 হচ্ছে টু ইন্ডিয়ানস ইন ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। বোঝা গেছে স্যার? এরপরে আমরা আসবো একটা কি পার্লামেন্ট অফ, তাই এটা আগে প্রিভিয়াস ঘটনা ছিল, অ্যাক্ট হওয়ার আগে এটা ছিল প্রিভিয়াস কিছু ঘটনা, ঠিক আছে? এবার আসবো মরলেমেন্টো অ্যাক্ট। মরলেমেন্টো অ্যাক্টের আমরা ফার্স্ট থেকে শুরু করব। 1 নম্বর পয়েন্ট কি না, আমরা ছিল কন্ট্রোল অফ কোম্পানি, কন্ট্রোল অফ কোম্পানি রিফর্মস। তো আমরা যদি কন্ট্রোল অফ কোম্পানি রিফর্মস দেখি, মানে টোটাল কোম্পানির যে রিফর্মস হচ্ছিল, এখানে এইটা দেখব যে কোম্পানির কন্ট্রোল কার কাছে চলে গেছিল। আচ্ছা, ছিল কার কাছে?